আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায়, তাকে আমরা সহজে যেন বিশ্বাস করে উঠতে পারি না। যখন ঘটে তখন জিনিসটাকে বিশ্বাস করি কিছু কিছু, কয়েক বছর পরে সেটাকে হাস্য বলেই মনে হয়। কিন্তু আদেও কি সেটা হাস্যকর ব্যাপার? না সত্যি জীবনে এমন এমন ভৌতিক কিছু ব্যাপার হয় যা আমাদের প্রাণ সংশয়েরও বিষয় হয়ে দাঁড়ায়। নমস্কার, গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথা কলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল। তবে আরম্ভ করছি। কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো, বা ওই রকম কিছু। কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি। আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটা খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই কথাটা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগের বালাই নেই। আমার মন মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে। যে সময়ের কথা বলছি তখন এখন থেকে 4 বছর আগের কথা। তখনও আমি পুরোটাই সুস্থ ছিলাম, বা এখনও আছি। আমার স্কুল মাস্টারের জীবনে অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যর মধ্যে দিয়েই যাচ্ছিল। বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আর একটি ছেলের হাত কাড়াকাড়ি করে কী একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আমার চোখে পড়ল। আমি ওদের দুজনাকে অমনোযোগিতার জন্য ধমক দিতে লাগলাম। অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে, স্যার, আমার মেডেল। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কেন কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইলুম, তাও দেবে না। ওর মেডেল যদি ও না দেয়, তুমি কেড়ে নেবার কি তোমার কোনো অধিকার আছে? হ্যাঁ, বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সূক্ষ্ম থাকার ঔচিত্য সম্বন্ধে ন্যাতি দীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলুম আজকাল কলকাতায় পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতার বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আদুলির মতো মেডেল পেয়ে থাকবে। সম্পূর্ণ স্বাভাবিক যে সেটা ক্লাসে এসে
পাঁচজনাকে গর্ভভরে দেখাতে চাইবে। এমনকি এই ছুতোতে অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার ছুটিও আবদার করতে পারে। মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছালো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম। না, এ এত পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরানো, বড় ও ভারী, চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না। ও পিঠে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরেই টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও যাও, সব বসোগে, ভিড় করো না এখানে। একটা ছেলেকে বললুম, কি লেখা আছে গায়ে পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, ক্রাই মিয়া সিবিস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা। ও পিঠে সাজেস্ট এস.বি. পারনক শিখত ড্রাগন গার্ডস 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদের সাজেস্ট পার্কিং শকে। এ তো সাধারণ জিনিস মোটেও নয়। ক্রাইমিয়া সেভাস্টোপোলের চার্জ অব দি লাইট গেট। কিন্তু কলকাতায় নীলমণি দাসের লেকের সুধীর ধারের কাছে এ মেডেল কোত্থেকে আসে? এদিকে এসো, এ মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার? তা তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছে স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলে জানো? হ্যাঁ স্যার, জানি তো। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কি না স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 80 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে। সে বছরে সাজেস্ট পার্কিনস যেই হোক না কেন এ মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মুড়ে ভূত হয়ে গিয়েছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি করে অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলুম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলুম। সোমবার ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে বাসা থেকে স্যুটকেস নিয়ে শিয়ালদহ স্টেশনে এসে 2:30
গাড়ি ধরলুম। দেশে স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছাতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারে বর্ষার শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল। অনেক দিন কলকাতা বাসের পর, তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসলুম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসেন বরাবর। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর পরে বিদেশ থেকে বাড়ি এসেছে। পিসিমার মুখে শুনলুম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম। বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারে মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু করে। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খড়কুটো খরস্রোত বর্ষার নদী বয়ে চলেছে। জায়গাটা যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে মনে উঠল। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার জলের মধ্যে কেমন যেন মনে হলো। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল। আমি লাফ দিয়ে পাড় থেকে জলের উপরে যেন পড়ি, এমন একটি মনের ভাব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাফ দিয়েই দিই না লাফ। অথচ বর্ষার খরস্রোতা নদী, কোটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না। গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছিলাম না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে আসলুম। কারণ যেন মনে ইচ্ছার এত প্রবণতা, এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠেছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম। কি অদ্ভুত! এইরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিরিক্ত মাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে এত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি। এই সবের কারণেই হয়তো হবে। নিশ্চিন্ত মনে আবার হাঁটতে শুরু করলাম। বৃন্দাবনদের বাড়ি গেলাম। বৃন্দাবনকে অনেক দিন পরে দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম। অনেক বছর ধরে জমানো কথা, সুখ দুঃখের কাহিনী, বড় অনেক কথা। আজ বড় গরম,
কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই, ছাদে গিয়ে বসে গল্প করি, তবু একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছে, তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠলুম। বাড়িটা দোতলা। দোতলা ছাদের উপরে একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পেছনে দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললুম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছেন নাকি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকের দেওয়ালটা গা থেকে অনেক নোনা ধরা ইট বার করা হয়েছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম। বৃন্দাবন জল আনতে নিচে চলে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলুম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেইখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়লে কেমন হয়? বেশ হবে, লাফ দেব। আমার ইচ্ছা হলো লাফ দেওয়ার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে, দিই না লাফ। এমন সময় বৃন্দাবন ছাদের উপরে এসে বললে, আয় ঘরের মধ্যে, মা চা পাঠিয়ে দিচ্ছেন, ওখানে দাঁড়িয়ে কেন? আরও প্রায় আধ ঘন্টা কথা বললাম। তারপর নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছালো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম। তারপর বৃন্দাবনদের বাড়ি থেকে খাওয়ার কথা বলেছিল। সেই খাওয়া কত দূর হয়েছে, কত দূর যোগান দেওয়া হলো, সেটা দেখতে বৃন্দাবন নিচে গিয়েছিল। ঘরের মধ্যে বড় গুমোট। আমি বাইরের ছাদে খোলা হাওয়ার বাতাস খাওয়ার জন্য বাইরে বেরোলুম। রাজমিস্ত্রিদের তার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো, লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না। উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলা থেকে কে যেন বলছে, লাভ দিও না মূর্খ, লাভ দিও তো পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি নে, কিসের থেকে কি হলো তাও জানি নে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ! তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যেন। ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছিল, তাই রক্ষে। কি হলো তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছুই জানি নে তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে, ওই তো ট্রেনে আসা যাওয়া দরুন গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথাটা বোধহয় ঘুরে গিয়েছে। কিন্তু আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাফ আমি ইচ্ছা করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টা আমি লাফ দিয়েছি, সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকলো। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য একটা কথা, এতক্ষণ
একবারের জন্য যেন ভুলে গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালাম, ওদের বাড়ির সকলকে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। রাত্রিতে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বাড়িতে কেউ বর্তমানে নেই, একাই থাকি একটা ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনদের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি, তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনদের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি, তখন থেকেই কেমন এক ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি মনে কোনো দিন। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হয়, মনে হয় খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিহরের কাছে একটা জানালা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানালা খুলে রেখেছি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিহরের দিকের জানালায় কে দাঁড়িয়ে, যেন মাথা তুলে সে দিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ভয় হলো, অথচ কিসের যে ভয় জানি নে। এমন ভয় যে কিছুতেই শিহরের জানালার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানালার গরাদের ওপরে দুহাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলুম, কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলুম, কিন্তু ঘুমের মধ্যে কোথাও কি যেন ইঁদুর পচেছে। কিসের পচা গন্ধ, যেন আয়োডিন, লিস্ট, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। কত কাল বাড়িতে থাকা নেই, বাড়ি পরিষ্কার করার ভার যার পরে দেওয়া, সে কেমন পরিষ্কার করেছে তা তো বুঝতে পারলাম। কে যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখো একবার, তোমার মাথার শিহরের জানালার দিকে চেয়ে দেখো না একবার। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত, যেন এমন বিপদ যা আমাকে মৃত্যুর দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দোরের চৌখাটে পার করলেই অন্ধকার মৃত্যুপরী হিমশীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, কিছুতেই না শিহরের জানালার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এপিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তব শালগ্রামের অর্চনা করেছে। এ ঘরের মধ্যে কারোর কিছু
খাটানো চলবে না। আমার মনই আবার এ কথাগুলি যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। জানালার ধারে কী যে একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানালার গরাদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানালার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ভারী একটা ধাড়ি বেজি অনেক দিন ধরে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোপে বাসা বেঁধে আছে। আজ বিকালেও সেটাকে একবার দেখেছি। জানালার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা ওই জাতীয় কোনো ধরনের কিছু খাচ্ছে, তারই শব্দ হচ্ছে। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। উফ! ঘাম দিয়ে যেমন জ্বর চলে যায়, ঠিক তেমন শরীরের অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় মানুষ পায়। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানে আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খরদৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমার সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইতে বা বিছানার ওপরে উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানালার গরাদের ওপরে হতে শুনি। খুব মৃদু করাঘাতের শব্দ যেন। শব্দটা বলছে, চেয়ে দেখ, পিছনে ফিরে জানালার দিকে চেয়ে দেখ। ঘামে দেখি বিছানা ভিজে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা। এই অবস্থায় ভোর হলো। দিনের আলো ফুটেছে। লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথাও গেল মিলিয়ে। নিশ্চিন্তে মনে বেলা 9টা পর্যন্ত পড়ে ঘুম দিলুম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বেরোলুম। এমন সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখি সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গে নিয়েই বেরিয়েছিলুম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললে, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তা আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনদের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি। যে গরম গিয়েছে বাবা কাল রাত্রে। তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন লম্বা? তা বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখে দিয়ে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা কাল রাত্রিতে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? এই একা যাচ্ছিলে? তোমার আমার চোখের দৃষ্টি একেবারেই কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললুম, তাই হবে জ্যাঠামশাই, চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন? বয়স হয়েছে তো আপনার। আপনার আমার সঙ্গে কেউ ছিল না,
তাছাড়া আপনাদের বাড়ির সামনে আম গাছটার ছায়া কীরকম আলো আঁধার দেখেছেন চোখে? এমন হয়তো এমন ভুল হয়, ও কোনো ব্যাপার নেই, বয়স হয়েছে কি না। জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন, বললেন, কি আশ্চর্য কাণ্ড! এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতন লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ায় অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনেই যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন 1 হাত লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না, অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না। এমনকি একবার এ পর্যন্ত মনে মনে ভাবলুম তোমাকে ডেকে জিজ্ঞাসা করি, তোমার বন্ধুটি কে? একেবারে এত ভুল হবে চোখে? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলুম। তাই দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রে ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিওনি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই অন্ধকার বেশ নেমেছে। বাউরির পাড়ের বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহ যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা? ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আম গাছটার জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়া বালামুচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে চিরার্থ করতেই হবে। মূর্তি নড়ে না চড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামুচির লম্বা টুপিও ইস্পাতের চেনের স্পষ্ট দেখতে পেলুম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, সারা দেহ কেমন হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এইভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে।
কিন্তু ঠিক সেই সময়েই বাউরির বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে, এখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে, ও আপনি, কি হয়েছে আপনার? মুখ এক্কেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে তো। ভয় টয় পেয়েছেন নাকি? বাড়ির বাগানটা তো ভালো না, সন্ধ্যার পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বললে, কি দেখেছিলেন এখানে দাঁড়িয়ে বাবু? ও, এই সরা গাছটা। আর একজন বললে, গাছটার ডালপাটা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু। আমিও দেখলুম সরা গাছই বটে। মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্সগার্ডের ঘোড়ার বালামুচির টুপি। লোকের চোখে কি এতই ভুল হয়? কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বললুম ভেবে লজ্জা মনে মনে মাথাটা নিচু হয়ে গেল। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে। আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম। সুধীর বললে, আপনাকে দাদু একবার ডেকেছে, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসতে বলেছে, নিয়ে যাব। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হচ্ছিল মাস্টারমশাই। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেখে আমি খুব চিন্তায় ছিলাম। আপনার দেশের ঠিকানা জানতুম না, তা না হলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোঁড়া সৈন্য দিয়ে যায়। আমি তখন জন্মাইনি, বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি। বেজায় মাতাল আর গোয়ারে ছিল লোকটা। ও মেডেলের বিপদ হয়েছে অনেকের। আমাদের বংশের লোক ছাড়া কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার একমাত্র ভগ্নিপতি একবার কিছুতেই শুনল না, নাছোড়বান্দা। অনেককাল আগের কথা। বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে পাওয়া গেল সেই মেডেলটা। আমি কলের পুতুলের মতো শুধু বললুম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টারবাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা বলবো কেন? আজ 27-28 বছর আগের কথা। ওটা আরও 2জন নিয়েছিল, তখনই ফেরত দিয়ে গেছে। বলে রাতে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলুম একটা তার করে দেব। কথাটা বলা দরকার। মাসখানেক পরে আমি আবার সেই দেশের বাড়িতে যাই। বাউরির বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম, সেদিকে চেয়ে দেখি সে ছড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সরা গাছটা দেখেছিলুম, সেখানে দিনমানে বেশ ভালো করে দেখছি কোথাও সে সরা গাছ নেই, বা গাছ কেটে নিলে যে গোড়াটা থাকবে তাও কোনো চিহ্ন মাত্র নেই।
মিনকালেও সেখানে একটা বড় সরা গাছ ছিল বলে মনে হয় না সেই জায়গা দেখে। নমস্কার, গল্পটা এখানেই শেষ হলো। আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।